শুভ অপরাহ্ন। সবাই বেশ ভালো আছো আশা করি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। স্যার স্ক্রিনটা কি এমএস দেখা ওয়ার্ড। যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ইয়েস ইয়েস এখন স্যার, দেখা ইয়েস যাচ্ছে, এখন স্যার। দেখা যাচ্ছে। ওকে ওকে এই ফাইন। দোকান কাজ করার সময় মানে লেখাগুলো পরিষ্কার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও, তো লাস্ট ক্লাসে আমি কাজী নজরুল ইসলামের জীবনী ওটা আলোচনা শুরু করেছিলাম। আজকে চেষ্টা করব শেষ করতে, দেখা যাক কি হয়। তো তোমরা জানো কাজী নজরুল ইসলাম উনি চা রুটির দোকানে, আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজ করেন। তো খুব কষ্টে ওনার জীবন অতিবাহিত হতে থাকে। এই রুটির দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সাথে তার পরিচয় হয়। রফিজুল্লাহ আসানসোলের দারোগা ছিলেন উনি, পুলিশ অফিসার দারোগা। তো দোকানে একা একা বসে নজরুল ইসলাম যেসব কবিতা ও ছড়া লিখতেন, রফিজুল্লাহ সেগুলো পড়তেন। সেগুলো পড়ে উনি বুঝতে পেরেছিলেন যে কাজী নজরুল ইসলাম অসাধারণ প্রতিভার একজন মানুষ, এবং রফিজুল্লাহ বুঝতে পেরেছিলেন যে কাজী নজরুল ইসলামের যে মেধাকে বিকশিত হতে দিতে হবে। অভাবে অনটনে পড়ালেখা করতে পারছে না, রুটির দোকানে রুটি বানাচ্ছে। তো রফিজুল্লাহ ভাবলেন যে না, তাকে পড়ালেখা করাতে হবে। তো রফিজুল্লাহ নিজে নজরুলকে 1914 সালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন, ক্লাস 7-এ। 1915 সালে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। 1917 সালের শেষ দিকে মাধ্যমিকের প্রি টেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। স্কুলে অধ্যয়নকালে তিনি 4 জন শিক্ষকের দ্বারা অনেক প্রভাবিত হয়েছিলেন। এদের নাম হলো উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণ চন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সৈনিক জীবন, তোমরা দেখছো কাজী নজরুল ইসলাম দাঁড়ানো, ওনাকে সৈনিকের মতোই লাগছে, ওনার পোশাক সবকিছু। সেনাবাহিনীতে নজরুল 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। করাচি সেনানিবাসে বসে নজরুল যে লেখাগুলো লিখেছিলেন, রচনাগুলো লিখেছিলেন, তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, গল্প লিখেছিলেন হেনা, ব্যথার দান, মেহেরনেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও নজরুল কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। অর্থাৎ বিভিন্ন সাহিত্য পত্রিকা উনি সংগ্রহ করতেন, উনি পড়তেন। সাহিত্য পাঠ, অন্যদের লেখা পড়া, অন্যদের লেখা নিজে পড়া, এই যে আগ্রহ, সেটা কাজী নজরুল ইসলামের অনেক বেশি ছিল। উনি অন্যান্য সাহিত্য পত্রিকা মানে ম্যাগাজিন,
লিটারারি ম্যাগাজিন, লিটারারি নিউজ পেপার্স, সাহিত্য পত্রিকা উনি কিনতেন, যেমন প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র, সওগাত ইত্যাদি। ঠিক এই সময় রবীন্দ্রনাথ হ্যালো। ঠিক এই সময় তার কাছে, নজরুলের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়তেন, এছাড়া অন্যান্য লেখকদের বই পড়তেন। সৈনিক থাকা অবস্থায় কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। তোমরা জানো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। কাজী নজরুল ইসলাম তখন, যেহেতু সেনাবাহিনীতে তিনি ছিলেন, তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। 1920 সালে তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। সাংবাদিক জীবন। কাজী নজরুল ইসলামের আরেকটি ছবি দেখো, দাঁড়ানো অবস্থায় তরুণ নজরুল। কাজী নজরুল ইসলাম সাংবাদিকতাও করেছেন, তিনি সাংবাদিকও ছিলেন। যুদ্ধ শেষে, প্রথম বিশ্বযুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস থাকতে শুরু করলেন। এই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি, এখান থেকেই সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা, এই যে বিভিন্ন পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। কি ধরনের লেখা প্রকাশিত হয় এই ধরনের পত্রিকায়? যেমন উপন্যাস, ওনার লেখা উপন্যাস বাঁধনহারা এবং কবিতা বোধন, সাত-ইল আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়া পারের তরণী, কোরবানি, মহররম, ফাতেহা ই দুয়াজদম, এই লেখাগুলো মানুষ অনেক প্রশংসা করলো এবং এই লেখাগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে উনি অন্যান্য বিখ্যাত জ্ঞানী গুণী মানুষদের সাথে পরিচিত হয়েছিলেন, যেমন কাজী মোতাহার হোসেন, মোজাম্মেল হক, কাজী আব্দুল ওয়াদুদ, মুহাম্মদ শহীদুল্লাহ, আফজালুল হক প্রমুখ। তখনকার কলকাতায় দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর, গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডা। তখন তোমরা জানো, কবি সাহিত্যিকরা বিভিন্ন আড্ডায় অংশ নেন, ওনাদের লেখা নিয়ে আলোচনা করেন, কোন কোন বই পড়লেন, কোন বই কেমন লাগলো। কবি সাহিত্যিকরা আড্ডা দেন, আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে ওনারা আলোচনা করেন। তো তখন কলকাতায় দুটো আড্ডা হতো, সাহিত্যিক আসর। একটার নাম গজেন্দার আড্ডা, আরেকটার নাম ভারতীয় আড্ডা। ওই আড্ডায় যাওয়া, ওই আড্ডাগুলোতে অংশ নেয়ার ফলে উনি আরো নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছিলেন, যেমন অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ।
মানে আরো অনেকের সাথে পরিচিত হয়েছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। 1921 সালে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলেছিলেন। এটি একটি কাভার দেখতে পাচ্ছ, নজরুল স্বরলিপি, কাভারে লেখা নজরুল স্বরলিপি, মানে নজরুল সঙ্গীতের স্বরলিপি। যে গানের যে সুর, সুর করার যে নিয়ম এই বইতে আছে। বইয়ের নাম নজরুল স্বরলিপি। 1920 সালের জুলাই 12 তারিখে নবযুগ নামে একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক। তোমরা জানো শেরে বাংলা এ.কে. ফজলুল হক, তিনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকার নাম নবযুগ। এই পত্রিকায় কাজী নজরুল ইসলাম সাংবাদিক ছিলেন। উনি সাংবাদিকতা শুরু করলেন এই পত্রিকার মাধ্যমে। পারিবারিক জীবন। কাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন সম্পর্কে আমরা একটু জানি এখন। 1921 সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর, মানে বুক পাবলিশার, উনি বই পাবলিশ করতেন, ওনার নাম আলী আকবর খান। আলী আকবর খানের সাথে কাজী নজরুল ইসলামের পরিচয় হয় এবং আলী আকবর খানের সাথে কাজী নজরুল উনি প্রথম কুমিল্লার বীরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন। কুমিল্লাতেই ওখানেই প্রমীলা দেবীর সাথে তার সাক্ষাৎ হয়, পরিচয় হয় এবং প্রমীলা দেবীর সাথেই কাজী নজরুল ইসলামের বিয়ে হয়। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয়। প্রমীলা দেবীর সাথে বিয়ের আগে নজরুলের বিয়ে হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আক্ট সম্পন্ন হবার পরে কাবিনে নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। তো আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে কাজী নজরুল ইসলামের আক্ট হয়েছিল, আক্ট মানে বিয়েই বলতে পারো। কিন্তু কাবিনে একটা শর্ত ছিল যে কাজী নজরুল ইসলামকে ঘর জামাই থাকতে হবে। কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছিলেন তিনি ঘর জামাই থাকবেন না এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বীরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান কাজী নজরুল ইসলাম। তখন কাজী নজরুল অনেক অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের দেখাশোনা করেন, পরিচর্যা করেন। এক পর্যায়ে নজরুল ইসলাম প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাহলে বলা যায় কাজী নজরুল ইসলাম দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথমে নার্গিস আসার খানম এবং পরে প্রমীলা দেবী। নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। সাম্যবাদ মানে সবাই সমান, কোনো ধর্ম খারাপ নয়, কোনো লোক খারাপ নয়, কোনো উঁচু নিচু ভেদাভেদ এসব উনি মানতেন না। উনি সাম্যবাদী ছিলেন, মানে ওনার চোখে সবাই সমান।
তিনি নিজে মুসলিম ছিলেন, কিন্তু তার 4 সন্তানের নাম বাংলা এবং আরবি ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন। যেমন ওনার এক সন্তানের নাম কৃষ্ণ মুহাম্মদ, ওনার এক সন্তানের নাম কৃষ্ণ মুহাম্মদ, আরেক সন্তানের নাম অরিন্দম খালেদ, আরেকজনের নাম কাজী সব্যসাচী, আরেকজনের নাম কাজী অনিরুদ্ধ। বিদ্রোহী নজরুল, তোমরা অলরেডি জানো কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, কারণ উনি অন্যায়ের বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, অনাচারের বিপক্ষে, সমাজে ভেদাভেদের বিপক্ষে উনি সব সময় কথা বলেছেন এবং কবিতা লিখেছেন। ওই সময় ব্রিটিশদের বিপক্ষে অসহযোগ আন্দোলন চলছিল, অসহযোগ আন্দোলন, ইংলিশে বলে নন কোঅপারেটিভ মুভমেন্ট। তো তখন তিনি নজরুল রাজনৈতিক কর্মীতে পরিণত হন। উনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করলেন। ওনার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় গিয়ে গান গাওয়া। উনি গান লিখতেন, গান গাইতেও পারতেন। নজরুলের এই সময়কার কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। ওনার সবচেয়ে বিখ্যাত কবিতা বলা যায় বিদ্রোহী। বিদ্রোহী এই নাম থেকেই বোঝা যায় উনি কতটা বিদ্রোহী ছিলেন। কবিতার লাইনগুলো পড়লে তোমরাও বুঝতে পারবে যে ওনার বিদ্রোহের যে কি বলবো, বিদ্রোহের বীজ ওনার মনে কতটা কতটা গভীরভাবে, কি বলা যায়, গভীরভাবে ছিল, উপস্থিত ছিল। 1922 সালে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় এবং পুরো ভারত জুড়ে এটা বিখ্যাত হয়ে যায়। এই কবিতার দু একটা লাইন দেখো। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারের খরুক কৃপান ভীমরণ ভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী, আমি সেই দিন শান্ত হব যেদিন অন্যায় থাকবে না, সমাজে অবিচার থাকবে না। ততদিন পর্যন্ত আমি বিদ্রোহ করেই যাব, লড়াই করেই যাব। 1922 সালে নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। ধূমকেতু, এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। এই ধূমকেতু পত্রিকার প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। কাজী নজরুল ইসলামের প্রশংসা করেছিলেন, ধূমকেতুর প্রশংসা করেছিলেন। ধূমকেতু পত্রিকা কে প্রশংসা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই পত্রিকায় ওনার একটি কবিতা প্রকাশ হয় আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে এটি একটি রাজনৈতিক কবিতা ছিল, এই জন্য ওই কবিতাটি নিষিদ্ধ ঘোষিত হয়। ওই কবিতাটি না, শুধু ওই পত্রিকার সেই সংখ্যাটি, মানে ওই
ওই সংখ্যা পত্রিকাটা, যে পত্রিকায় ওনার এই কবিতাটি প্রকাশ হয়েছে, পাবলিশ হয়েছে, সেই দিনের পত্রিকাটা নিষিদ্ধ ঘোষিত হয়, কারণ কবিতাটা রাজনৈতিক কবিতা ছিল। এবং ওনার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়, নিষিদ্ধ করা হয়, এবং তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। মানে ওনার যে লেখাগুলো কবিতায়, প্রবন্ধে, ব্রিটিশদের বিপক্ষে লেখা, ব্রিটিশদের বিপক্ষে কথা, এই জন্য ব্রিটিশরা ওনাকে শাস্তি দিচ্ছিলেন অন্যায়ভাবে। তো কাজী নজরুল ইসলাম জবানবন্দি দেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই ধরনের লেখা কেন লিখছেন, বিদ্রোহপূর্ণ লেখা, কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন দেখো, খুব সুন্দর কথা বলেছিলেন। আমার উপর অভিযোগ আমি রাজ বিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। এটা বলা হয় যে সবাই কবি হতে পারে না। কবি হতে হলে সৃষ্টিকর্তার, স্রষ্টার আশীর্বাদ ছাড়া তুমি কবি হতে পারবে না। এবং কবিতা তো অনেকেই লিখেন, কিন্তু যারা সত্যি গিফটেড, সত্যি ট্যালেন্টেড, সত্যি মেধাবী, যারা, তাদের লেখা পড়লে, তাদের ফিলসফি বা দর্শন সম্পর্কে, তাদের চিন্তাধারা সম্পর্কে তুমি জানলে বুঝতে পারবে কে স্রষ্টার আশীর্বাদ প্রাপ্ত কবি আর কে এমনি জাস্ট লেখার জন্য লিখছে। তুমি আলাদা করতে পারবে, Hello, sir. পার্থক্য তুলনা করতে পারবে। Sir, actually, sir, Azan is being announced here, sir. 2 মিনিট বা 3 মিনিট কি আমরা ওয়েট করতে পারি? আচ্ছা, কেউ কিছু বলছো, আমি শুনছি না, শুনতে পাচ্ছি না। আমি আনসারটা শেষে দেব, ঠিক আছে? যদি কনফিউশন থাকে আমি শেষ করে ফেলি আলোচনাটা আগে, হ্যাঁ? ওকে। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। নজরুল বলছেন আমি এই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, স্রষ্টাও তো অন্যায়ের বিরুদ্ধে সব সময় অনড়। স্রষ্টাও তো চান না অন্যায় হোক। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, তো আমি কি দোষ করছি? ওকে। তো উনি এভাবে একটা জবানবন্দি দিয়েছিলেন, নিজের পক্ষে উনি নিজের পক্ষটাকে পরিষ্কার করেছিলেন যে উনি কি চান। 16 জানুয়ারি নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়, 1 বছরের জন্য। আর জেলে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য এই বইটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় মাপের কবি, উনি কাজী নজরুল ইসলামকে কিন্তু ভুলে যাননি। নজরুল ইসলাম জেলে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের একটি বই বসন্ত গীতিনাট্য, এটি উৎসর্গ করেছিলেন নজরুলকে। নজরুল ইসলাম অনেক খুশি হয়েছিলেন এটা শুনে, এবং উনি জেলে বসেই লিখেছিলেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। অসুস্থতা, এখানে ছবি দেখতে পাচ্ছ, 1940 সালে 42 বছর বয়সী নজরুল।
নবযুগ পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন। বেতার মানে রেডিওতে কাজ করছিলেন। এমন সময়ই অর্থাৎ 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। 1942 সালে উনি বাক শক্তি হারিয়ে ফেলেন। উনি বোবা হয়ে যান। প্রথমে বোবা হয়ে যান, পরে উনি আহ, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মানসিক ভারসাম্য ছিল না। উনিশশো সালে মানে 10 বছর পর 1952 সালে কবি ও কবি পত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। মানসিক হাসপাতালে 1953 সালে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। মানে যারা নজরুলের ভক্ত, যারা নজরুলকে ভালোবাসেন, সবাই চাচ্ছিলেন নজরুল দ্রুত সুস্থ হোক। তো ওনাকে লন্ডন পাঠানো হয় চিকিৎসার জন্য। তখন ডাক্তাররা বললেন যে নজরুলের যে রোগ সেটা হচ্ছে ইনভলিউশনাল সাইকোসিস। নজরুলের ইনভলিউশনাল সাইকোসিস হয়েছে। তো কবির যারা শুভাকাঙ্ক্ষী, যারা কবিকে ভালোবাসেন, তারা চাইলেন যে তাকে অস্ট্রিয়ার ভিয়েনার চিকিৎসক ডক্টর হ্যান্স হফের অধীনে ভর্তি করানো হোক। ডক্টর হ্যান্স হফ আরেকজন ডাক্তার, ওনার অধীনে ভর্তি করা হয়। তো এই ডাক্তার বলেন যে নজরুলের রোগের নাম পিক্স ডিজিজ। পিক্স ডিজিজ এই রোগে আক্রান্ত হলে ব্রেনের ফ্রন্টাল মানে ব্রেনের সামনের অংশ এবং পাশের অংশ ছোট হয়ে যায়। এবং এই ডাক্তার বললেন যে কাজী নজরুলকে এখন সুস্থ করা আর সম্ভব না, ওনার বাকিটা জীবন এভাবেই কাটবে। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে 1976 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়। এটার একটা কপি। উনি বাংলাদেশে কখন এলেন সেটা আমরা এখন একটু দেখি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। 1972 সালের 24 মে ভারতের অনুমতি নিয়ে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয় 1972 সালে। এবং তখন বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন কাজী নজরুল ইসলামকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার জন্য। 1972 সাল থেকে বাকি জীবনটা কাজী নজরুল ইসলাম বাংলাদেশে কাটান। তো 1972 সালে বাংলাদেশে এলেন। 4 বছর পর মানে 1976 সালে নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন। ওনাকে নাগরিকত্ব দেয়া হলো। 1976 সালে কবি নজরুল আবারও অনেক অসুস্থ হয়ে যান। পিজি হাসপাতালে ভর্তি করা হয়। 1976 সালের 29 আগস্ট নজরুল ইসলাম মারা যান। নজরুলের একটি গান আছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই।
ওনার একটা গানের লাইন, মসজিদের পাশে আমার কবর দিও, যেন আমি কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তিনি নিজেও জীবনে মুয়াজ্জিন ছিলেন, ধার্মিক ছিলেন, ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল। তিনি চেয়েছেন মৃত্যুর পর মসজিদের পাশে যেন ওনার কবরটা হয়। তো কবির এই ইচ্ছা ইচ্ছা বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবর দেয়া হয়। ওনার কবরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। এই যে কবরটা দেখতে পাচ্ছ, কাজী নজরুল ইসলামের কবর। তো ওনার সাহিত্যকর্ম সম্পর্কে অলরেডি আমি আলোচনা করেছি। আলোচনার মাঝখানে ওনার কবিতা, কবিতার বই, গানের বই, এসব আলোচনা এসেছে। আমি এটা রিপিট করতে চাই না। এখানে একটু কথা বলি। চলচ্চিত্র, সিনেমা, মুভি, তোমরা হয়তো জানো না, নজরুল ইসলাম ধূপ ছায়া নামে একটি সিনেমা বানিয়েছিলেন। মানে পরিচালক ছিলেন উনি, উনি পরিচালনা করেন, আবার এই সিনেমায় উনি অভিনয় করেন। তারপর উনি বিভিন্ন সিনেমায় সুর দিয়েছিলেন, সুরকার, যেমন গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন, ধ্রুব এই সিনেমার সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। এরকম অনেক সিনেমায় তিনি সুরকার ছিলেন, সুর দিয়েছিলেন যে সিনেমার গানের। তিনি হিন্দি গানও লিখতে পারতেন, যেমন চৌরঙ্গী সিনেমার জন্য 7টি হিন্দি গান লিখেছিলেন। ওনার রাজনৈতিক দর্শন, উনি আসলে কোন রাজনৈতিক বিশ্বাসের প্রতি ওনার সমর্থন ছিল সেটা আমরা একটু দেখি। 1917 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা নজরুল ইসলাম প্রভাবিত হয়েছিলেন। মানে উনি দুস্থদের পক্ষে, উনি যারা খেটে খাওয়া মানুষ, যারা কাজ করে, কষ্ট করে, উনি তাদের পক্ষে। উনি প্রকাশ করেছিলেন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এর অনুবাদ জাগো অনশন বন্দি উঠোরে যত। মানে আমি যে একটু আগে বললাম, যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, কঠোর পরিশ্রম করে, কিন্তু দিন শেষে ওরা ওদের প্রাপ্য সম্মানই পায় না, প্রাপ্য বেতন পায় না, সারা দিন কষ্ট করে, এই ধরনের মানুষের প্রতি কাজী নজরুল ইসলামের সব সময় কি বলবো সমর্থন ছিল। উনি ওনাদের কষ্ট নিজে ফিল করতেন, নিজে অনুভব করতেন। সেই সময় মহাত্মা গান্ধী, উনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনটা কি? অসহযোগ আন্দোলন হলো আমরা কোনো মারামারি করব না, খুন খারাপি করব না, আমরা শান্তিপূর্ণভাবে চুপচাপ আন্দোলন করব এবং ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়ে দেব। তোমরা মুন্না ভাই এমবিবিএস দেখেছো সিনেমাটি? মুন্না ভাই এমবিবিএস, জি স্যার। সঞ্জয় দত্ত, সে জি স্যার। গান্ধীজির দ্বারা প্রভাবিত হয়, তাই না? বাপু।
যে একজন যদি তোমাকে চর দেয়, তুমি উল্টো চর দিও না, তুমি আরেকটি গাল পেতে দাও, সে আরেকটি চর দিক। এক সময় তার মধ্যে রিয়েলাইজেশন আসবে যে সে অন্যায় করছে। তুমি উল্টো তাকে মারতে যেও না, প্রহার করতে যেও না। বুঝতে পারছো? অসহযোগ আন্দোলন হচ্ছে আমরা ব্রিটিশদের কোনো মানে ইংলিশ কোনো কাপড়, ব্রিটিশদের বানানো বা ব্রিটেন ইংল্যান্ড থেকে আনা কোনো কাপড় আমরা পরিধান করব না। আমরা ব্রিটিশদের কোনো কিছু আমরা কিনবো না, তাদেরকে অ্যাভয়েড করব। আমরা ভাঙচুর বা জ্বালানো পোড়ানো এইসবে আমরা যাব না। মহাত্মা গান্ধীর এই যে আন্দোলন, এটা একদম ইউনিক, ডিফারেন্ট। তো এটাকে বলে অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধীর কথা হচ্ছে যে আমাদের হয়তো সময় লাগবে, কিন্তু এক সময় ইংরেজরা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হবে। কিন্তু কাজী নজরুল ইসলাম তো বিদ্রোহী ছিলেন, উনি মহাত্মা গান্ধীর এই আইডিয়া পছন্দ করেননি। কাজী নজরুল ইসলামের কথা হলো আহ হাতে রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে, হ্যাঁ, গোলাগুলির মাধ্যমে, যুদ্ধের মাধ্যমেই ইংরেজদেরকে তাড়াতে হবে। মহাত্মা গান্ধীর এই যে আইডিয়া, কোনো মারামারি দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমরা শান্তিপূর্ণভাবে ইংরেজদেরকে তাড়াবো, এই যে মহাত্মা গান্ধীর এই আইডিয়াটা কাজী নজরুল ইসলামের পছন্দ হয়নি। তারপরেও তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। তো সম্মাননা, তোমরা জানো উনি জীবিত অবস্থায় এতটা ফেমাস ছিলেন, এতটা বিখ্যাত ছিলেন। একটা এক্সাম্পল দেখো, ইভেন মৃত্যুর পরেও ওনার প্রতি সম্মান শ্রদ্ধা মানুষের আরো বেড়েছে বহুগুণ। কলকাতায় এটা একটা মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের নাম হয়েছে কবি নজরুলের নামে, কবি নজরুল মেট্রো স্টেশন। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়ায় নজরুল একাডেমি নামে একটি বেসরকারি নজরুল চর্চা কেন্দ্র আছে। তারপর চুরুলিয়ার কাছে আসানসোল মহানগরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আছে। এরকম দেশ বিদেশের অনেক জায়গায় কাজী নজরুল ইসলামের সম্মানে ওনার নামটি ব্যবহার করে ওনার ওনার যে সাহিত্যের প্রতি ওনার অবদান, জীবনের প্রতি, মানুষের প্রতি ওনার অবদান, সেটাকে সম্মান করা হয়েছে, সেটাকে তুলে ধরা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1945 সালে কাজী নজরুলকে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার দেয়, জগৎ তারিণী স্বর্ণপদক, 1945 সালে। এবং 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, বেসামরিক সম্মাননা পদ্মভূষণ। পদ্মভূষণ এটা কিন্তু সবাই পায় না, যাদের অবদান অসাধারণ। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন 1960 সালে। বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। ওনার লেখা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই গানটি বাংলাদেশের রণসঙ্গীত। রণ রণ মানে যুদ্ধ, যুদ্ধ সঙ্গীত, বাংলাদেশের রণসঙ্গীত।
নজরুল ইসলাম যেহেতু বাংলাদেশের ময়মনসিংহ জেলায় উনি ছিলেন, 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওখানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ঢাকায় নজরুল একাডেমি, বুলবুল ললিত কলা একাডেমি, শিশু সংগঠন বাংলাদেশ, আহ, এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে যে কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শিত হচ্ছে দিনে দিনে বিভিন্ন জায়গায়। ঢাকা শহরের একটি রাস্তা আছে, রাস্তার নাম কাজী নজরুল ইসলাম এভিনিউ। বাংলা সাহিত্যে এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের জন্য 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট উপাধি দেয়। আর 1976 সালের 21শে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামকে 21শে পদক দেয়া হয়। 21শে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক। তো এই হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী। আশা করি তোমরা বুঝতে পেরেছো।